এটা মুভির দ্বিতীয় পার্ট। আপনারা যদি প্রথম পার্ট না দেখে থাকেন সেটা আগে দেখে নিন। প্রথম পার্টের লিঙ্ক পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কাহিনী যেখান থেকে থামিয়েছিলাম সেখান থেকেই স্টার্ট করছি। নয়নতারা গ্লাসের সাথে যে একটা বাড়ি মারে না, ওইটা মেরে নয়নতারা চুজ নাকি এটা কি বলে না, এটা মেরে সে চলে যায় তার পথে। আর মেয়ে বলে কথা, একটু ভাব না মারলে কি চলে এবে। তারা দুজনও গ্লাস বের করে চুজ বলে। নয়নতারা তো তার পথে চলে গেছে আর তারা দুজন খেয়ে যায় বাস। টাইগার আলী বলে এবে এগুলো কি রে। এরপর টাইগার আলী তাদের বক্সিং মাঠে নিয়ে আসেন। এখানে টাইগার আলী তাদের দুজনকে প্রত্যেকটা দেশের প্লেয়ারের দুর্বলতাগুলো তাদের কাছে তুলে ধরতে সাহায্য করেন। কারো ডান হাতে স্পিড একটু বেশি, কেউ একটু জুড়ে মারে, এরকম আর কি। টাইগার আলী খুবই দক্ষ একজন প্লেয়ার। জীবনে উনিও অলিম্পিকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, তবে তিনি ব্যর্থ হয়েছেন। তাই তিনি মুরলিকে দিয়ে তার স্বপ্নটা পূরণ করাতে চান। উনি জানেন মুরলি সাধারণ 8-10টা মানুষের মতো নয়, সে ইচ্ছে করলে পারবে। শুরু হয় আজ প্রথম বক্সিং ম্যাচ। একটু বলি, এই যে ম্যাচগুলো হবে প্রত্যেকটাই নকআউট ম্যাচ। ভারতের 6 জনের মধ্যে মুরলি আর কার্নালকে সুযোগ দেওয়া হয়। এখানে দুজন এত বেশি কনফিডেন্স দেখায় যে অন্য দেশের প্লেয়াররা তাদের সামনে এসে দাঁড়াতেই পারছিল না। টাইগার আলী বলে আরামসে আরামসে, এটা শুনে তাদের যেন আরো জোশ বেড়ে যায়। এভাবেই মুরলি আর কার্নাল দুটি ম্যাচ জিতে যায়। পত্রিকায় মুরলির ফটো বেরিয়েছে। কার্নাল খুশিতে এসে তাকে দেখায়, ইংরেজিতে লেখা, মুরলিনে তো কামাল কর দিয়া। মুরলি বলে তুই কি সবকিছু ইংরেজিতে পড়তে পারিস? কার্নাল একটু ভাব মারে, একটু সুযোগ পাইলিও সবে যে ভাব মারেন বা। কার্নাল বলে তোর কাছে কি আমাকে মূর্খ লাগে? স্কুলে যখন পড়তাম তখন সবাই আমাকে ইংরেজির স্কিল দেখে ইংরেজ কার্নাল বলতো, তোর মতো আমি ফেল করেছি নাকি বলত? সে এরপর পত্রিকা পড়তে থাকে। কার্নাল উল্টো পাল্টা ভুলে টুলে পড়তে থাকে। মুরলি বলে ঠিক আছে রে ভাই, তোর কাছ থেকে শিখা লাগবো হলতা। একটু পর নয়নতারা এসে মুরলিকে ওয়ান্ডার বয় বলে ডাকে আর বলে আপনাকে তো ইন্ডিয়াতে ওয়ান্ডার বয় বলে ডাকা হচ্ছে। মুরলিকে সে অনেক অভিনন্দন জানায় আর তাকে সামনের ম্যাচগুলোতে শুভকামনা জানিয়ে চলে যায়। এদিকে উনার মুখখানা দেখছেন, ও মা গো টুরু লাভ। শুরু হয় আজকের তৃতীয় ম্যাচ, তবে আজ আর কার্নাল পারে না। এরপর মুরলি আর কার্নাল টিভিতে নয়নতারার খবর দেখে। কার্নাল বলে যে জুড়ে মারছি রে বা ইগুর আত না লুয়ারে। মুরলি এরপর জেদ ধরে সে নয়নতারার সাথে আজ ডিনার করবে। কার্নাল বলে এমনিতে অনেক মার খেয়েছি রে ভাই, আমার আর মার খাওয়ার শখ নেই। মুরলি বলে তারাও যদি বসতে পারে তো আমি বসতে পারবো না কেন? দুইটা নকআউট করেছি। কার্নাল তাকে বাধা দেয়। মুরলি আর কার কথা শুনে টেবিলে চেয়ার টেনে বসে মুরলি জেদ ধরে অন্যদের মতো সেও আজ চামচ আর চাকু দিয়ে খাবে। কার্নাল বলে এগুলো কি শুরু করেছিস তুই? মুরলি বলে চ্যাম্পিয়ন হতে গেলে এগুলো সবকিছুই পারফেক্টলি শিখতে হবে। সে কার্নালকে চাকু আর চামচ দেয়। কার্নাল চামচ প্লেটে লাগাতেই মাংসের টুকরোটা নিচে পড়ে যায়। সে হাত দিয়ে তাড়াতাড়ি তুলে। এদিকে মুরলি চাকু দিয়ে মুরগি লেগ পিসটা কাটতে গিয়ে প্লেটটাই ভেঙে দেয়। ওয়েটার এসে বলে আরুয়া যে তা ফারস না ওতা লইয়া ফাঁকনামি করে আর আমরা প্লেট টেন ভাঙবে। এগুলো টেকা কিতা তোর বাফে দিবনি? না এগো কি তাই বাপ দেখাই রেগো। মুরলি আবার ট্রাই করে, এবারও সে আরেকটা প্লেট ভেঙে ফেলে। সবাই মুরলির কাণ্ড দেখে হাসতে থাকে। নয়নতারাও তাদের সাথে অনেক হাসে। কার্নাল বলে আর ওইতে নিরে চ্যাম্পিয়ন। আর যেমনটা জানেন মুরলির মাথায় তো আগুন জ্বলে। পরের দিন ছিল মুরলির কানাডার সাথে ম্যাচ। আজ মুরলি প্রতিবারের মতো ভালো একটা পারফর্ম করতে পারছিল না। আজ তার মাথা গরম। সে খেলার দিকে ফোকাস কম দিয়ে নিজের ইগো দেখাতে থাকে। এতে করে সে অনেক মার খায়। খেলার 2 মিনিটের জন্য স্টপ দেওয়া হয়। টাইগার আলী বলে এগুলো কি শুরু করেছিস তুই? মুরলি বলে তো কি করব, সে আমার উপর হাসছিল, শালার মুখ ফাটিয়ে দেবো। টাইগার আলী মুরলিকে অনেক ধমক দেয় আর তাকে বুঝায় রেগে কিছু হবে না, টেকনিকটা খাটা, মাথাটা ঠান্ডা কর আগে। আর একটা জিনিস খেয়াল করিস, ওর ডান হাতটা স্লো কাজ করছে। আবার খেলা শুরু হয়। মুরলি মাথা ঠান্ডা করে তার আগের ভয়ঙ্কর রূপে চলে যায়। মুরলি ফোকাস করে খেলার দিকে আর সে শেষ পর্যন্ত তাকে হারিয়ে দেয়। নয়নতারা মুরলির এবার একটা ইন্টারভিউ নিতে চায়। টাইগার আলী বলে এখন না, সামনে সেমিফাইনাল খেলা, তার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, এগুলোর জন্য যথেষ্ট সময় আছে। তবে মুরলি ইন্টারভিউ দিতে চায়। এর জন্য তো সময় আছে স্যার, আমার অনেক দিনের স্বপ্ন, প্লিজ। কার্নাল তখন বলে স্যার আমি তাকে নিয়ে যাব, আমিই তাকে নিয়ে আসবো, কোনো এদিক সেদিক হবে না, প্রমিস স্যার। নয়নতারাও টাইগার আলীকে রিকোয়েস্ট করে। টাইগার আলী তখন নিরুপায় হয়ে তাদের যেতে দেয়। নয়নতারা বলে ইন্টারভিউ তো ইংরেজিতে হবে। মুরলি বলে এতে কোনো সমস্যা নেই, আমার কার্নাল ভাই আছে না, সে সামলে নেবে। তারা দুজন চলে যায় স্টুডিওতে। সেখানে একটা লোক মুরলিকে অডিও ঠিক করার জন্য এবিসিডি বলতে বলে। মুরলি শুরু করে 2-1টা বলেই সে উল্টো পাল্টা পেচ লাগিয়ে বসে। সে কার্নালকে বলে এই বেটা ভুলি গেছি রে, এরপরে কিতাবে। এই হলো মুরলির অবস্থা। এরপর তাদের ইন্টারভিউ নয়নতারা নিতে শুরু
করে। নয়নতারা মুরলিকে জিজ্ঞেস করে সে কি ফাইনালে জিততে পারবে। মুরলি অনেক আত্মবিশ্বাস নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জিতবো, আর আমার স্বপ্ন একটাই, অলিম্পিক গোল্ড মেডেল জিতা। এখানে কার্নাল তো অনেক লম্বা লম্বা কথা বলছিল, সে নাকি ইংরেজির বস, তবে সে ইংরেজিতে পারে না এমন না, তবে তার বলার অনুপাতে সে কিছুই না। এদিকে উগান্ডার প্লেয়ারের খেলা দেখে টাইগার আলী পুরোই শক খেয়ে যায়। সে মুরলি আর কার্নালকে তার খেলা থেকে কিছু মেইন পয়েন্ট দেখাতে চেয়েছিল, আর তারা এত দেরি করে আসে, এতে টাইগার আলী তাদের উপর একটু রাগ করেন। টাইগার আলী মুরলিকে বলে তোর চোখ যদি একবার উগান্ডার প্লেয়ারের উপর থেকে সরে যায় তো এখানেই তোর অলিম্পিক স্বপ্ন ভুলে যেতে হবে। পরের দিন মুরলি আর উগান্ডার প্লেয়ারের ম্যাচ শুরু হয়। মুরলি আজ বারবার ওই নয়নতারার দিকে তাকায়। ভাই, দুনিয়াতে একটা মেয়ে একটা ছেলের জীবন বদলাতে পারে, আবার একটা মেয়ে একটা ছেলের জীবনকে ধ্বংস করতে পারে। এটা আপনি মানেন বা নাই মানেন, এটাই বাস্তব। টাইগার আলী এটা ভাবে। সিনটা দেখে এটাই বোঝা যাচ্ছিল মুরলি অলিম্পিক বা ম্যাচ জিততে আসেনি, সে নয়নতারাকে তার হিরোগিরি দেখাতে এসেছে। টাইগার আলী তো পাকা প্লেয়ার, সে এটা বুঝে যায় মুরলির দ্বারা আর হবে না। মুরলিরও এবার এত জোশ উঠে সে ভুলে যায় সে যে ম্যাচ খেলছে, উরুম দুরুম করতে শুরু করে। উগান্ডার প্লেয়ারটা একটা সময় তাকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তো ছেলেদের এইটাই প্রবলেম। স্ক্রিনের আলো কালো হয়ে সিন আসে বুড়া মুরলির কাছে, মানে মুরলি এখন তার গল্পটা পুলিশ স্টেশনে বসে সবাইকে শোনাচ্ছে। আসামি লোকটা বলে নকআউট, তাও আবার ওই নয়নতারার জন্য। এ বেশালা, তুইও এক চিজ রে। যে ছেলেটা একটা সময় তার স্বপ্নের দিকে পাগলের মতো ছুটছিল তাকেই একটা মেয়ে থামিয়ে দে, মানে কি বুঝলেন মেয়েদের পাওয়ার, কিভাবে একটা মেয়ে তার জীবনকে ধ্বংস করে দিল। এখানে হয়তো মেয়েটার কোনো দোষ নেই, তবে মুরলির সাথে তার ইটিস পিটিস করার দরকারটা কি ছিল? যদি সে এটা করা থেকে বিরত থাকতো তবে হয়তো মুরলির আজ এই দিনটা দেখতে হতো না। মুরলি বলে এমন পিটানি খেয়েছি 2 দিন জ্ঞানই ছিল না। সিনিয়র অফিসার বলে তোর টাইগার আলী আর বক্সিং এর কি হলো? মুরলি বলে টাইগার আলী কাশ্মীরে ছিলেন। কনস্টেবল বলে এখন মাঝখান থেকে আবার কাশ্মীর কোথা থেকে আসলো? আপনার গল্প তো দেখি শেষই হচ্ছে না। স্যার, কোর্টে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এর আগের বারও কোর্টে অনেক কথা শুনতে হয়েছে। সিনিয়র অফিসার বলে বস বস, আর মাত্র 1 মিনিট, কিছুই হবে না। সবাই মুরলির কাহিনীটা শুনতে এত আগ্রহী হয়ে পড়ে তাদের যে কোর্টে যেতে হবে, আসামিকে নিয়ে যেতে হবে, এটা তারা ভুলেই যায়। যাই হোক, সিন আসে কাশ্মীরে। মুরলির সাথে ওই ম্যাচটার পর থেকে টাইগার আলী আর তার সাথে কথা বলেন না। বলবেনই বা কিভাবে? যে তার স্বপ্নের কথা ভুলে যায় একটা মেয়ের জন্য। এভাবেই কেটে যায় 2-3 মাস। একদিন মুরলির কাছে একটা চিঠি আসে। মুরলি আর কার্নাল তখন দৌড়তে দৌড়তে চিঠিটা টাইগার আলীর কাছে তারা নিয়ে আসে। মুরলি বলে অলিম্পিকে আমি জিততে পারিনি স্যার, এটা ঠিক আছে, এটা আসলেই দুঃখজনক বিষয়। বাপরে, কি বাপ মারা তাই উল্টাইছো, আর আমার গাফিলতির জন্যই সব হয়েছে। তবে সামনের বছর আবার আমি বক্সিং খেলতে পারবো। আমার র্যাঙ্কিং এখনো নাম্বার 1-এ আছে। সে আরো বলে ওই যে উগান্ডার প্লেয়ার যে আমাকে হারিয়েছিল তার তো বক্সিং এ কোনো র্যাঙ্কিং এ নেই, তার তো পাওয়ার আফ্রিকাতে। আমি যদি সামনের ম্যাচগুলো জিততে পারি এখনো আমি অলিম্পিকে যেতে পারবো। টাইগার আলী চিঠিটা পড়ে কিছু না বলে চিঠিটা মুরলির হাতে দিয়ে তার কাজে লেগে যায়। মুরলি টাইগার আলীকে ডাকে আর বলে এখন আর কোনো মিস্টেক হবে না স্যার। টাইগার আলী বলে তুই কি করতে পারবি আমার জানা হয়ে গেছে। কার্নাল বলে স্যার, মানুষ মাত্রই তো ভুল করে, আর আপনি তো সবাইকে মাফ করে দেন। বেচারা, আপনি এমন করলে সহ্য করতে পারবে না। মুরলি বলে আমি এই প্রথম বাইরের দুনিয়া দেখেছি স্যার। চোখে আলাদা এক রশ্মি যেন ঢুকে গিয়েছিল। আর একটা চান্স দিয়েই দেখুন না। টাইগার আলী বলে তোকে আরো একটা চান্স দেব, তাই না? কেন? আমারও তোর মতোই স্বপ্ন ছিল অলিম্পিকে যাওয়া আর দেশের নাম উজ্জ্বল করা। কপাল ছিল না যে তাই যেতে পারিনি। তখন তুই আমার সামনে এলি, তোর চোখে ছিল আগুন, আত্মবিশ্বাস আর ঘৃণা। ভেবেছিলাম আমি পারিনি তো তোকে দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব, তোকে আমি হেল্প করব। আর পরে দেখি শেষে তুইও সেই আমার মতোই। তুই কি জানিস মুরলি, তুই আমার লাইফের আরেকটা চান্স ছিলি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, তুই কি এটা জানিস? আর এখন বলছিস আরো একটা চান্স। চান্স আমি না মুরলি, তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। কথা বলার মাঝে হঠাৎই তখন কোথা থেকে এসে কিছু ফাইটার প্লেন তাদের অ্যাটাক করে। এতে করে সৈন্যরা এদিক ওদিক ছুটতে থাকে। মুরলি তার সর্বোচ্চটা দিয়ে শত্রুদের সাথে লড়াই করে, তবে সেখানে সে খুব বেশি সময় টিকে থাকতে পারে না। তারা ছিল সংখ্যায় যেমন অনেক, আর তাদের কাছে ছিল শক্তিশালী অস্ত্র, বোমা, ফাইটার প্লেন। এখানে অসংখ্য সৈন্য এই যুদ্ধে মারা যায়। দুর্ভাগ্যবশত সেখানে কার্নালও শত্রুর গুলিতে শহীদ হয়ে যায়। মুরলি হারিয়ে ফেলে তার এক প্রকৃত বন্ধুকে। মুরলি কার্নালকে জড়িয়ে ধরে গলা ফাটিয়ে কান্না করতে থাকে। এদিকে টাইগার আলীর অবস্থাও খারাপ, উনিও অনেক আহত হন। তবে মুরলি তাকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে
নিয়ে চলে যায় একটা সুরক্ষিত জায়গায়। টাইগার আলী জল খেতে চায়, মুরলি তখন জল আনতে যায়, আর তখনই শত্রুরা তার উপরও অ্যাটাক করে। একে একে মুরলির শরীরে 9টা গুলি লেগে যায়। মুরলি মাটিতে লুটে পড়ে। সিন আসে তারপর উদামপুর একটা সরকারি মিলিটারি হাসপাতালে, যেখানে মিলিটারি আজ আসছে মুরলিকে দেখতে। ডাক্তার এসে তাড়াহুড়ো করে সবাইকে রুম পরিষ্কার করতে বলে। রুমটা ছিল অপরিষ্কার আর ময়লা আবর্জনায় ভরা। হঠাৎই ডাক্তারের চোখ পড়ে মুরলির উপর। আর বলে রাখি, মুরলি আজ 2 বছর ধরে কুমাতে আছে। না আছে তার কোনো জ্ঞান, না আছে তার কোনো পরিবর্তন, শুধুই বেডে পড়ে আছে। সে দেখে মুরলির বেডশিট একেবারেই অপরিষ্কার, আর তার গায়ের শার্ট এত নোংরা হয়েছে। তাড়াতাড়ি সে নার্সকে পেটকারের শার্ট আর বেড পরিষ্কার করতে বলে। আসলে মানুষ যখন কারো কাজে আসে না, তখন কি সত্যি তার অবস্থা এরকম হয়? বাস্তবেই দুনিয়ায় আপনি অনেককে খেয়াল করবেন, একজন মানুষ তার প্রয়োজনে যখন আসবে, তখন সে তাকে কত ভালোবাসবে, কত যে যত্ন করবে। তার যেন আপন বলতে এই পৃথিবীতে আর কেউ হবে না। আর যখন স্বার্থ শেষ, তখন সে ডাস্টবিনের পাত্র। এটাই দুনিয়ার চরম সত্য। নার্স এসে মুরলির শার্ট চেঞ্জ করতে লাগে। একটু পর এখানে মিলিটারি মেইন অফিসার আরো কয়েকজন মিলিটারি আসে। তখন নার্সটা ভয়ে মুরলিকে ছেড়ে দেয়। মুরলি তখন বেড থেকে মাটিতে লুটে পড়ে। অফিসার দৌড়ে আসেন মুরলির কাছে। আর এই প্রথম মুরলি 2 বছর পর অফিসারের জুতার শব্দ শুনে সে কল্পনায় চলে যায়। কি ঘটেছিল সেদিন? চোখ খুলে মুরলি অফিসারকে শত্রু বলে জড়িয়ে ধরে। অফিসারের তো প্রাণ যায় যায় অবস্থা, আর বলে, শত্রু, আমি কাউকে ভয় পাই না। বাকি দুজন তার দিকে বন্দুক তাক। ডাক্তার তাদের আটকায়। আরে তুমি পাগল হয়ে গেছো, সে তোমার ওই দলের একজন কমান্ডার সাহেব, তুমি ভারতেই আছো। মুরলি বলে, আমি পাগল না, শত্রুদের উপর কিভাবে অ্যাটাক করতে হয় আমি জানি। ডাক্তার বলে, তুমি 2 বছর ধরে অজ্ঞান আছো, তোমার নাম কি মনে আছে? তুমি ভারতেই আছো আর উদামপুর মিলিটারি হাসপাতালে আছো। অফিসার তখন আঙ্গুল দিয়ে বাইরে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখান। এতে করে মুরলি শান্ত হয় আর সে অফিসারকে ছেড়ে দেয়। অফিসার বলে, 2 বছর অজ্ঞান থাকার পরও চুকে ঠিক রাগ আগের মতোই আছে। মুরলির এমন ব্যবহারে সে অফিসারের কাছে ক্ষমা চায়। মুরলিকে অফিসার তখন বসাতে চেষ্টা করেন, তবে মুরলি উঠে বসতে পারছিল না। ডাক্তার বলেন, 65 যুদ্ধে 9টি গুলি লেগেছিল। গত 2 বছরে একটু একটু জ্ঞান এসেছিল। এখনো কিছু গুলি তার শরীরে রয়ে গেছে, যেগুলো বের করতে গেলে হয়তো সে আর নাও বাঁচতে পারে। মুরলির কোমরের নিচের অংশ একেবারেই অকেজো হয়ে পড়ে। সে তার প্রস্রাবটাকেও কন্ট্রোলে রাখতে পারছিল না। এই গুলিগুলো বের করে সবচেয়ে মুশকিল অপারেশন। মুরলি 2 হাতে ভর দিয়ে বসে। তার চোখ মুখে এক অবাগার নকশা ফুটে উঠেছে। সে কান্না করতে থাকে। অফিসার তখন এসে তাকে মোটিভেট করেন, তুমি হাল ছেড়ো না মুরলি, আমরা তোমাকে মিলিটারি বেস্ট হাসপাতালে পাঠাবো, যেখানে তোমার গুলিগুলো অপারেশন করে বের করে দেওয়া হবে, আর তুমি ঠিক আগের মতোই হয়ে যাবে। মুরলিকে এরপর নিয়ে যাওয়া হয় মিলিটারি একটা হাসপাতালে। এখানে আমরা দেখতে পাই একটা লোক মুরলির চেয়ারটি ঠেলে তাকে রুমে নিয়ে যাচ্ছে। লোকটার নাম টপাজ। সে মুরলিকে বলে, এখানে যার যেটা প্রয়োজন সবকিছুই আমি এনে দিই, তোমার যদি কিছু লাগে আমাকে ডাইরেক্ট এসে বলে দিবে। তোমার তো পেনশন একটু বেশি, তো বুঝতেই পারছো কি করতে হবে। রুমে ঢুকতেই আমরা টপাজের আসল সত্য জানতে পারি। টপাজ সম্পর্কে একটু বলি, সে হচ্ছে একটা ভন্ডা। তার কাজ হচ্ছে হাসপাতালের লোকদের টাকা নিয়ে মটকাই লাগানো, মানে জুয়া খেলা, লটারির মতো আর কি। তবে সেখানে সে টাকা লাগাতে লাগাতে ফকির হয়ে গেল, তবুও একদিনও সে জিততে পারেনি। পরের টাকা হারলেই বাকি, নিজের টাকা হলে সে বুঝতো টাকা ইনকাম করা কাকে বলে। মদ এনে দেওয়া, মানে যত সব নোংরামি কাজ আছে সে করে। আজ টপাসকে হাতে নাতে নার্স ধরে ফেলেন। চ্যাটার্জি নামে একটা লোককে সে মদ এনে দিয়েছে, তার উপর সে তাকে নোংরা বইও এনে দিয়েছে। নার্স বলে, এভাবে যদি সে মদ খায়, প্রত্যেক দিন সে ঘুমের ঔষধ খায়, যদি এর সাথে এটা পড়ে তবে কি হবে? আর তুই যে এসব বই তাকে এনে দিস, বেচারা দুটো হার্টের অপারেশন হয়েছে, যদি এগুলো দেখে তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, সে তো চাঁদের দেশে চলে যাবে। নার্স তারপর মুরলিকেও বলে, এর কাছ থেকে একটু সামনে থাকতে, 1 নম্বরের বাটপার। সবাই টপাজের কাণ্ডে হাসতে থাকে। মুরলিও এসব শুনে অনেক দিন পর হাসে। এদিকে মিলিটারির একটা গাড়ি নিয়ে মুরলির পরিবারের কাছে যায় আর তাদের সব কথা খুলে বলে, আর তাদের সাথে করে হাসপাতালে নিয়ে আসে। মুরলির অপারেশন হয়ে গেছে, তার কোমরের নিচের অংশ ঠিক আগের মতোই। ডাক্তারকে সে জিজ্ঞেস করে, গুলি কি তারা বের করেছে? তখন ডাক্তার বলে, না, আমরা যদি এটা বের করি তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। গুলিটা এমন জায়গায় লেগেছে, জোর করে বের করতে গেলে তোমার পুরো বডি প্যারালাইসিসও হতে পারে। মুরলি বলে, তো আমি কিভাবে চলবো? ডাক্তার বলেন, 9টা গুলি লাগার পরও তুমি যে বেঁচে আছো এটাই তো অনেক। মুরলি বলে, আমি একজন স্পোর্টসম্যানের লোক, এভাবে বেঁচে থেকেই বা কি লাভ? মুরলি কাঁদতে থাকে। মুরলির মা তখন তাকে অনেক সান্ত্বনা দেন। আরে বাবা, তুই চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবি, ডাক্তাররা তো আছেই। আবার তুই হেঁটে হেঁটে বাড়ি যাবি আর আমার হাতের বানানো আলু পরোটা খাবি। মা ছেলের এমন হৃদয় কাঁপানো কথা বলতে বলতে সিন চলে আসে নদীর তীরে। মুরলির দাদা বলে, কি সুন্দর জায়গা না মুরলি,
তুই কি জানিস আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি, এই নিয়ে চিন্তা করিস না। উনি এটা বলেছেন সাঁতার কাটলে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি আর তোর বডিও স্ট্রং হবে। এখন থেকে তুই প্রত্যেক দিন সাঁতার কাটার চেষ্টা করবি। মুলি বলে, আমি এখানে থাকতে চাই না দাদা, আমি কি বাড়ি যাব না? তখন মুরলির দাদা বলে, হ্যাঁ যাবি তো, তবে আমার মনে হয় তোর এখানে থাকাটাই বেস্ট। ডাক্তার সাহেব বলেছে তুই এখানে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। দেখ মুরলি, তোকে এমন অবস্থায় আমরা কিভাবে বাড়ি নিয়ে যাই? না আছে তোর কাছে কোনো টাকা, খালি হাতে কিভাবে চলবে? আমি আর বাবা তো এখনো ওই ছোট্ট দোকানে কাজ করি, সারাটি দিন সেখানেই চলে যায়, অনেক কষ্টে সংসারটা চলছে, এর উপর বাচ্চাদের এখন আলাদা একটা খরচ। তুই যদি বাড়িতে যাস তো তোর এই অবস্থায় কে তোর খেয়াল রাখবে? মুরলি ভাই আমার, তুই আমাকে ভুল বুঝিস না, তুই নিজেই একবার চিন্তা করে দেখ আমি ঠিক বলছি কিনা। মুরলি কষ্টে একেবারেই ভেঙে পড়ে। মা বাবা আপন মানুষের কাছে না পেয়ে সে অনেকটাই ভেঙে পড়ে। সিন আসে বর্তমানে। মুরলি অতীতের কথা বলতে বলতে কান্না করতে থাকে। এদিকে কনস্টেবলের কাছে কোর্ট থেকে কল আসে, তারা এখনো আসামিকে কাঠগড়ায় দাঁড় করায়নি। এতে করে উকিল তাদের অনেক কথা শোনান। সেই কখন তাদের যাওয়ার কথা ছিল। সিনিয়র অফিসার তখন বেরিয়ে পড়ে। মুরলিও তখন দুটো লাঠি নিয়ে অসহায়ের মতো সেখান থেকে বেরিয়ে পড়ে। মুরলি তার ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। গাড়িতে বসে মুরলি তার ছেলেকে বলে, এগুলো তুই যা শুনলি এর থেকেও একটা বড় ঘটনা আমার সাথে ঘটেছিল, যেটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। জন্মদিন ছিল সেদিন আমার। এখানে সবচেয়ে বড় সারপ্রাইজ দেয় টপাজ। জীবনে সবকিছু হারিয়ে ফেললাম আর এখন জন্মদিন। কেক তো কাটছিলাম, সবার এত সেলিব্রেশন আমার মোটেও পছন্দ হচ্ছিল না। টপাজ বলে, মুরলি তুমি তো অনেক বড় হয়ে গেছো বাবা, তো তোমাকে আমি কি গিফট দেব বলো? মুরলি বলে, একটা বিস্কির বোতল এনে দেবে? টপাস বলে, আরে আস্তে আস্তে, এ কি বলছিস? আমি তো জানি তুই এসব খাস না। মুরলি বলে, তুমি তো বললে আমি যা চাইবো তা দেবে। টপাস বলে, সেদিনের কথা কি মনে নেই? নার্স শুনতে পেলে আমাকে একেবারে আলু ভর্তা বানিয়ে দেবে আর আমার চাকরিটাও এখানেই শেষ হয়ে যাবে। মুরলি তখন বলে, যদি তুমি আমাকে বিস্কির বোতল এনে দাও এর জন্য তোমাকে আমি মটকায় টাকা লাগানোর জন্য দেব। মটকা বলে কথা। টপাস আর কিছু না ভেবে মুরলির কাছ থেকে টাকা নিয়ে নেয়। রাতের টপাস মুরলিকে বিস্কির বোতল এনে দেয় আর দুজনে লুকিয়ে লুকিয়ে অনেক ড্রিঙ্ক করতে থাকে। টপাস বলে, আমি কি তোর জন্য মটকায় টাকা লাগাবো? মুরলি তার সব টাকা দিয়ে বলে, এখানে যা আছে সব মটকায় লাগিয়ে দাও। টপাস বলে, কাল রাত একটা স্বপ্ন দেখেছিলাম, ভগবান আমাকে একটা নাম্বার বলেছেন আর বলেছেন এটা লাগালেই নিশ্চিত আমার জিত। মুরলি বলে, আমার এদের উপর কোনো ভরসা নেই, আমি যে নাম্বারটা বলবো তুমি এর উপরের নাম্বারটাই লাগাবে। টপাস বলে, আরে এর উপর 1 কি 2 কি 3 কি আছে, আজ পর্যন্ত এখানে কেউই জিততে পারেনি। আচ্ছা আমি লাগাচ্ছি, যদি লাগে তো ভগবান কপাল খুলে দেবেন। টপাস একদিকে মুরলির সব টাকা নিয়ে চলে যায় জুয়ার আড্ডায়। আজ তো সে ভীষণ খুশি। ভগবানের নাম নিয়ে সে মুরলি আর তার সব টাকা মটকায় লাগিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই মুরলি টপাসকে দূরে সরিয়ে অনেকগুলো ঘুমের ঔষধ সে বিস্কির সাথে খেয়ে ফেলে আর সে মাটিতে লুটে পড়ে। এদিকে আজ প্রথম টপাস মুরলির দ্বারা মটকায় টাকা লাগিয়ে জিতে যায়। সে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। টপাস দৌড়ে আসে খুশি টেলায় মুরলির কাছে। এদিকে মুরলির তো অবস্থা খারাপ। টপাস মুরলিকে ডাকতে থাকে। টপাস দেখে মুরলির পুরো বিস্কির বোতলই খেয়ে ফেলেছে, তবে জন্ম মৃত্যু যে ওই উপরালার কাছে। টপাস বলে, আরে মুরলি বাবা উঠ উঠ, তুই তো লটারিতে জিতে গেছিস, 40,000 টাকা তুই পেয়ে গেছিস, চল চল। টপাস মুরলিকে অনেক টানাটানি ধাক্কাধাক্কি করে, এতে মুরলি একটা সময় উঠে বমি করে আর তার ভেতরে সব কিছুই বেরিয়ে আসে। মুরলির জ্ঞান আসলে দেখে সে তার প্রস্রাবকে আটকে রাখতে পেরেছে। মানে মুরলি এবার এক ঢিলে 2 পাখি মেরে দিল। হয়তো সে সুস্থ হয়ে উঠছে, তা তো আমরা সামনেই জানতে পারবো। মুরলি পরের দিন মটকার টাকা আনতে যায়। তাকে সবাই অনেক অভিনন্দন জানায়। একজন লোক বলে, 10 বছরেও কারো 1 কি 2 কি 3 কি পায়নি। আরে তোমার উপর তো ভগবানের ছায়া আছে, এরকম সুযোগ কেউ পায় না। সিন আবার বর্তমানে। মুরলি তার ছেলেকে বলে, আমি ভগবান বলে কিছু বিশ্বাস করতাম না, আমার কপালে হয়তো মরা জিনিসটাই লেখা ছিল না। প্রথমে পার্টেলের লোকেরা মারার জন্য এমন ভাবে পিছনে পড়েছিল আমি বেঁচে যাই। শরীরে 9টা গুলি লাগলো তাও বেঁচে গেলাম। যখন ঘুমের ঔষধ আবার 30টা বিস্কির বোতলের সাথে, শালা সেটাও বমির সাথে বেরিয়ে আসলো। তখন থেকে আমি ঠিক করি আমাকে এবার বাঁচতে হবে, তার জন্য আমার যা যা করা প্রয়োজন আমি করব। মুরলি এবার সুইমিং করতে শুরু করে। সে সোজা হয়ে তো বক্সিং করতে পারবে না, তবে তাকে টপাস এটা বলেছিল পানি কাউকে আটকে রাখতে পারে না। এভাবে কেটে যায় কয়েকটি দিন। হঠাৎই একদিন টাইগার আলী মুরলির সাথে দেখা করতে আসেন। মুরলি টাইগার আলীকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। টাইগার আলী এখনো বেঁচে আছেন? মুরলি টাইগার আলীকে বলে, আমার প্রথম আর শেষ একমাত্র বন্ধু কার্ন।
ইমোশনাল। যদি সে সেই দিন আমাকে আজ আমি ওই গ্রামের গণ্ডিতেই থাকতাম, আর সে আমার সামনে, আমি কিছুই করতে পারলাম না। পরের দিন টাইগার আলী মুরলিকে মুম্বাইয়ে নিয়ে আসেন। সেখানে আজ একটা পেহেলবানি চ্যাম্পিয়ন ম্যাচ ছিল। টাইগার আলী বলে, দেখছিস 40 বছর বয়স লোকটার আর কি খেলাটাই না দিচ্ছে, তুই তো তাদের উস্তাদ মানিস। মুরলি বলে, আমিও তাদের মতোই হতে চেয়েছিলাম। টাইগার আলী বলেন, তো এখন কি হলো? তাদের মতো হতে চেয়েছিলি তো থেমে গেলি কেন? মুরলি বলে, আপনি তো জানেনই সবকিছু। টাইগার আলী বলে, না আমি কিছু জানি না, আমি এটা জানি ওই লোকটা যদি 40 বছর বয়স হওয়ার পরেও এত ভালো লড়তে পারে তো তুই কেন হাল ছেড়ে দিলি? মুরলি বলে, আরে স্যার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। এই অবস্থায় স্বপ্ন দেখা তো দূরের কথা, কিভাবে বাঁচবো এই নিয়ে চিন্তা শেষ নেই, আর আপনি কি উল্টোপাল্টা বলে যাচ্ছেন। টাইগার আলী বলেন, তুই কি কখনো এমন লোকের কথা শুনেছিস যাদের 2 পা নেই তবুও সে 310 কিলো ওজনের বস্তা তুলতে পারে? একটা মেয়ের উপর দিয়ে ট্রাক চলে যায়, 2 হাতি একেবারে অকেজো হয়ে পড়ে তবুও সে গোল্ড মেডেল জিতে। আজ পর্যন্ত কেউই তার স্বপ্ন পূরণে পিছপা হয়নি, তো তুই কেন হাল ছেড়ে দিলি? তুই কেন পারবি না? আর এইরকম কাহিনী জুড়া লোকগুলোই প্যারা অলিম্পিকে যায়। দেখ ছোট, স্বপ্ন তখন বন্ধ হয়ে যায় যখন আমরা দেখা বন্ধ করে দেই। তোর ছোটবেলার স্বপ্ন এখনো হারিয়ে যায়নি। তুই যদি এখনো পরিশ্রম করিস তো তুই তোর লক্ষ্যে এখনো পৌঁছতে পারবি। শিখ তোর উস্তাদের কাছ থেকে, এত বয়স হওয়ার পরও কিভাবে লড়ছে। ছোট, চ্যাম্পিয়ন একটা সময় ভেঙে পড়ে তবে থেমে থাকে না। আসল জিত তো অপরকে হারিয়ে নয়, জিত তো নিজের ভেতরের ওই আওয়াজকে হারিয়ে, যে বলে তুই পারবি না। এভাবেই টাইগার আলী মুরলির ভেতরের আগুনকে জ্বালিয়ে তুলেন। মুরলিও এবার এটা মাথায় গেঁথে নিয়ে সেও পারবে অলিম্পিক মেডেল জিততে। সে এখন যতক্ষণ না পর্যন্ত অলিম্পিক মেডেল জিতছে, এতে করে তার যা যা করা প্রয়োজন সে করবে। মুরলির যেহেতু এখন 2টো পাই অকেজো হয়ে পড়েছে, তো তাকে প্যারা অলিম্পিক জিততে হলে সুইমিং ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মুরলি শুরু করে অনেক আত্মবিশ্বাস নিয়ে সুইমিং। সে প্রচন্ড পরিশ্রম করে, ব্যায়াম থেকে শুরু করে কিছুই বাদ রাখে না। ধীরে ধীরে মুরলি সুইমিং শিখে যায়, তবে তার টাইমিংটা পারফেক্টলি হচ্ছিল না। টাইগার আলী তখন মুরলিকে অনেক সাপোর্ট করেন, আর এভাবেই মুরলি সবকিছু পেছনে ফেলে আবার সে প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত হয়ে যায়। সিন আসে বর্তমানে। সিনিয়র অফিসার বলে, আরে মুরলি পেটকার কি আর আসেনি? কনস্টেবল বলে, না স্যার। আসামি লোকটা কাঠগড়া থেকে বলে, স্যার একটা জিনিস চিন্তা করেছেন? লোকটা ভারতের ফোর্সের জন্য ইন্টারন্যাশনাল সিলভার মেডেল জিতেছে। আসলে যদি সত্যি হয় আমি এটা আপনাকে জোর দিয়ে বলতে পারি এই সব ক্রেডিট আপনিই পাবেন। কনস্টেবল বলে, আর যদি মিথ্যা হয় তো স্যারের পেছনের 12টা বেজে যাবে। যা বলেছিস বলেছিস, মুখ বন্ধ কর, না হলে ডান্ডা দিয়ে পেটাবো। সিনিয়র অফিসার বলে, এই চুপ করতো। আর আসামি লোকটাকে তার আইডিয়া বলতে বলে। আসামি লোকটা বলে, আপনি প্রথমে একজন জার্নালিস্টকে ধরেন আর বলেন পেটকারের সম্বন্ধে ভালো একটা আর্টিকেল লিখতে। যদি বিষয়টা সত্যি হয় তো ক্রেডিট আপনার, আর যদি মিথ্যা হয় সব দোষ পেটকারের। কনস্টেবল বলে, স্যার সাবধান এই লোকটার কাছ থেকে, এই লোকটার কথায় মোটেও কান দিয়েন না, পুরোই একটা ফাজিল। এরপর আমরা দেখতে পাই কনস্টেবল একজন জার্নালিস্টকে নিয়ে মুরলির কাছে আসে আর বলে, আরে আপনি তো আর আসলেনই না, সেদিন স্যার একটু ব্যস্ত ছিলেন, এর জন্য আপনাকে সময় দিতে পারেননি। স্যার তো আপনাকে খুঁজছেন, আর এই আমাদের আরেক অফিসার, স্যার পাঠিয়েছেন আপনার পুরো স্টোরি জানার জন্য। মুরলি বলে, আপনার স্যারকে গিয়ে বলে দেন আমার চাই না কোনো অ্যাওয়ার্ড। মুরলির ছেলে বলে, নিজের জন্য অ্যাওয়ার্ড চেয়েছিলেন না, এই গ্রামের ভালোর জন্য, যাতে করে তারা একটু ভালো থাকতে পারে, আর সেটাও এখন নিজেই করিয়ে নিচ্ছেন। আমাদের চাই না তোমাদের ওই অ্যাওয়ার্ড। জার্নালিস্ট এখানকার কয়েকটা ছবি তুলে আর তাদের ওনারকে সব ছবিগুলো দেখিয়ে সব কথা খুলে বলে, ওনার এখন চাই না অর্জুন অ্যাওয়ার্ড, নিজেই এখন গ্রামের মানুষকে নিয়ে রাস্তা তৈরি করছেন। সিন কাট হয়ে আসে মুরলির কাছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন 1972-এর একটা মিটিং এ, যেখানে তাকে প্যারা অলিম্পিকের জন্য সিলেক্ট করে নেওয়া হয়। একজন অফিসার বলে, মুরলি তোমার সবকিছুই একদম পারফেক্ট, কোনো কিছুতেই কমতি নেই, তুমি তো এতে প্যারা অলিম্পিকের জন্য সিলেক্ট হও। তবে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি এবার ডিসিশন নিয়েছে প্যারা অলিম্পিকে কাউকে পাঠানো হবে না। টাইগার আলী বলে, টাইমিং যদি ম্যাচ হয় তো এখানে সমস্যাটা কি ঠিক বুঝতে পারছি না। আরেকজন অফিসার বলে, দেখুন 1 বছর হলো পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, সরকারি খুব একটা অনুদান আমরা এখন পাই না, ফোর্সের নামে যে টুকটাক টাকা আমরা পাই তা খুব চিন্তা করে খরচ করতে হয়, এর জন্য আমরা নর্মাল সুইমারদেরকেই সুযোগ দিচ্ছি। মুরলি বলে, এর জন্যই প্যারা অলিম্পিক নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, রেগুলার তো আর তারা থাকবে না, ঠিকমতো দাঁড়াতেই পারে না, তাদের উপর কেন আপনারা টাকাগুলো নষ্ট করবেন? আপনারা তো সমাজে ঘুষ খাওয়ার জন্যই জন্মেছেন। আমাদের মতো লোক অসাধারণ কিছু করতে পারলে কোনো দাম নেই, কেউ এটা ভাবে না একটা লোক সাহস করে নিজের জীবনের সাথে লড়ছে। আমরাও রেগুলারই স্যার, আমাদেরও নিজের সাহস, মনোভাব, আত্মবিশ্বাস সবকিছুই
একজন সাধারণ মানুষের মতোই। তবে জানেন, আপনাদের নজর ঠিক না স্যার। প্রত্যেক অফিসার মুরলির কথা শুনে মাথা নিচু করে বসে থাকে। একটারও কথা বলার সুযোগ রাখে না মুরলি। টোপাজও এখানেই ছিল, সেও আজ অফিসারদের এটা না বলে পারছিল না। আপনারা এই লোকটাকে যুদ্ধের কথা শোনাচ্ছেন, যে কিনা 65 এর যুদ্ধে তার দুটো পাই হারিয়ে ফেলেছে, আর আজ আপনারা এখন 71-এর যুদ্ধের নাম নিয়ে তার স্বপ্নটি তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন। এত বড় চেয়ারে বসেন আর চিন্তা ধারণা এত ছোট, ছি ছি। এদিকে আমরা দেখতে পাই ওই জার্নালিস্ট সিকন্দরবাদ একজন অফিসারকে কল করে। এদের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি তারা দুজনই একজন আরেকজনের কাছে খুব পরিচিত। মেয়েটা বলে, তোমার পোস্টিং তো এখনো সিকন্দরবাদে আছে তাই না? লোকটা বলে, হ্যাঁ, আরো 2 মাস এখানে আমি আছি। মেয়েটা বলে, আমি একজন পুরনো, তোমাদের এখানে একজন আর্মি ডিটেলস চাই। খুবই ইন্টারেস্টিং একটা লুক, যদি সত্যি কথা বলে। তুমি কি একটু কষ্ট করে রেকর্ড সেকশনে দেখবে? লোকটা তখন বলে, কখন? মেয়েটা বলে, 1964 এর কাছাকাছি হবে। লোকটা বলে, 50 বছর আগের। এটা খোঁজা তো অনেকটাই টাফ, কম্পিউটারে তো কিছু রেকর্ড থাকবে না। আচ্ছা, তুমি আমাকে ডিটেলস পাঠিয়ে দাও, আমি দেখছি। লোকটা ফাইলিং রুমে গিয়ে খুঁজতে থাকে মুরলির ফাইলটা। খুঁজতে খুঁজতে সে একটা সময় পেয়ে যায় ফাইলটা। লোকটা ফাইলটা পড়ে সে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সে ওই জার্নালিস্টকে কল করে বলে, লোকটা সম্পর্কে তুমি যা আমাকে পাঠিয়েছো তার থেকে এখানে বেশি ইনফরমেশন ফাইলটাতে আছে। এখন তো এটা আমাকে আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যেতে হবে। মেয়েটা ভাবে, লোকটা এমন কি করেছে যে ফাইলটা এখন আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যেতে হবে? এদিকে আমাদের মুরলিকে দেখানো হয়, সে তার জেদে অটল। এখন সে বেশিরভাগ সময় সুইমিং পুলে থাকে, জলকেই তার বাসস্থান মনে করে। এদিকে টাইগার আলী কয়েকজন প্রতিবন্ধীর চেয়ার ঠেলে সুইমিং পুলে নিয়ে আসেন আর মুরলিকে একটা চিঠি পড়ে শোনান। ভারতের কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে, আগস্ট 1972 পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত 4টা অলিম্পিক প্রতিযোগিতায় মুরলি ভারতের হয়ে সুইমিং এ প্রতিনিধিত্ব করবে। যাই হোক, শেষ পর্যন্ত মুরলির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। টাইগার আলী আর মুরলি পরের দিন চলে যায় জার্মানিতে। মুরলির খুশি খেয়ে দেখে জীবনের কঠোর পরিস্থিতিগুলিও তাকে থামিয়ে রাখতে পারেনি। আজ সে অলিম্পিকে এসে গেল। অলিম্পিকের লোগো দেখে মুরলি আপন মনে হাসতে থাকে। এরপর আমাদের 1 সেপ্টেম্বর ভোর 4:35 একটা সিন দেখানো হয়। মুরলি উঠে বাইরে যাচ্ছিল আর টাইগার আলী বলে, এত সকাল কোথায় যাচ্ছিস? মুরলি বলে, ঘুম ভেঙে গেল তো। আমাদের মুম্বাইতে এখন 8:30 বাজে, চলুন বাইরে থেকে বাতাস খেয়ে আসি। টাইগার আলী বলে, এখানে তো 4:30 বাজছে। আর টাইগার আলী আবার খাতা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মুরলি তার চেয়ারের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে বাইরে যাচ্ছিল। হঠাৎ সে দেখে কতগুলি লোক দৌড়তে দৌড়তে উপরের ফ্ল্যাটে যাচ্ছে। মুরলি তো কিছুই বুঝতে পারছে না। হঠাৎই সে গুলাগুলির শব্দ শুনতে পায়। এতে তো তার আর কিছু বুঝার বাকি থাকে না। সে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে সিঁড়ি দিয়ে নামতে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। ওই ফৌজি হাই কমান্ডারের কাছে এসেছে মুরলির সব ইনফরমেশন নিয়ে। এতে উনি বলেন, এগুলো আমাদের রেকর্ডে নেই কেন? তখন লোকটা বলে, 1980 সালের আগের কোনো ইনফরমেশনই আমাদের কাছে নেই। অর্থাৎ মুরলি এতদিন যা করেছে তার কোনো রেকর্ডই নেই। তবে আমি কাল ফাইলিং রুমে গিয়ে ফাইলটা খুঁজে পেয়েছি। হাইকমান্ড বলে, জার্মান অলিম্পিক কমিটির কাছে তাড়াতাড়ি মুরলির পুরো ডিটেলস পাঠিয়ে দাও। এদিকে মুরলির যখন জ্ঞান আসে তখন সে দেখে পুলিশ আর সাংবাদিকের চারদিক ঘেরা। সে কিছুই বুঝতে পারছে না। টাইগার আলী মুরলিকে দেখে দৌড়ে তার কাছে আসেন। মুরলি টাইগার আলীকে বলে, এসব কি? তখন টাইগার আলী বলেন, টেরোরিস্টরা কাল রাতে এখানে এটা করেছিল। অনেক লোকই মারা গেছে আর এই ঘটনার ফলে অলিম্পিকও ক্যান্সেল হয়ে গেছে। তাহলে মুরলির স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? কিছুদিন এভাবেই অলিম্পিক ম্যাচকে স্থগিত রাখা হয়। এরপর একদিন প্যারা অলিম্পিকে হেডেলবার্গ শিফট করে দেওয়া হয়। এখানে আমরা এমন একটা মোটিভেশনাল সিন দেখতে পাই, আপনাদেরও একটু দেখিয়ে দিই। আমি যতটা সম্ভব মুভির খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি, তবে 100% তো আর সম্ভব না। তাই বলবো, এক্সপ্লেনটা দেখে একটিবার হলেও মুভিটা দেখবেন, শরীরের লোম খাড়া হয়ে যাবে। মুভির নাম আমি বলতে ভুলে গেছি আজ। মুভিটার নাম চান্দু চ্যাম্পিয়ন। এদিকে মুরলি তার সুইমিং পুলে। আর মাত্র কিছুক্ষণ সময়। মুরলির সেই স্বপ্ন, সেই টিটকারি, সেই বাবার থাপ্পড় সবাইকে আজ বুঝিয়ে দেবার পালা যে মুরলি পেরেছে। টাইগার আলী মুরলিকে বলে, এখানে 6 জন প্লেয়ারেরই টাইমিং তোর থেকে বেটার, তো এটা মাথায় রেখিস। পরের রাউন্ডে যেতে তোকে 4 নম্বরে থাকতে হবে। শুরু হয় প্রথম রাউন্ডের ম্যাচ। শুরুতে মুরলি সবার পেছনেই ছিল, সে পারছিল না। এখানে ওই অফিসার দুটো এসেছে। তাদের দেখে এটা বোঝা যাচ্ছিল তারা মনে করছে মুরলি পারবে না। তবে মুরলি শেষে সব কথা উপেক্ষা করে 4র্থ স্থানের জায়গা দখল করে নেয়। এদিকে ওই জার্নালিস্ট মুরলির পুরো কাহিনী পুরো দেশের সামনে ইন্টারনেট আর পত্রিকার মাধ্যমে ছড়িয়ে দেয়। মানুষ তার কাহিনী পড়ে অনেক মোটিভেট হতে শুরু করে। মুরলির দ্বিতীয় রাউন্ড ম্যাচ শুরু। এখন মুরলিকে
তৃতীয় স্থানে থাকতে হবে। আর এই প্রথম 3 জনকে ফাইনালে নেওয়া হবে। মুরলি এখানেও জিতে যায়। এবার ফাইনালে কি হয় দেখার পালা। পরের দিন সকালে এলার্ম বেজে যাচ্ছে বারবার। মুরলির কোনো নড়াচড়া নেই। টাইগার আলী উঠে মুরলিকে ডাকতে থাকেন। মুরলির কোনো সারা শব্দই নেই। টাইগার আলী মুরলিকে ধাক্কাও দেন, এতেও কোনো মুরলির রেসপন্স নেই। টাইগার আলী কিছুটা ভয় পেয়ে যান। তখন সে মুরলির মুখে জল ছিটিয়ে দেয়, এতে মুরলি জেগে ওঠে। টাইগার আলী বলে, শালা তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। মুরলি উঠে বসে। টাইগার আলী দেখেন তার বালিশে রক্ত লেগে আছে। টাইগার আলী মুরলিকে জিজ্ঞেস করেন কি হয়েছে। মুরলি বলে, সেদিন তাড়াহুড়ো করে ফিনিশিং লাইন ধরতে গিয়ে মাথায় অনেক আঘাত পাই, এতে মাথায় একটু লেগেছে। টাইগার আলী বলেন, ওই জায়গা তো যেখানে গুলি লেগেছিল, হয়তো ইনফেকশন হয়ে গেছে, চল হাসপাতালে। মুরলি বলে, স্যার আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। টাইগার আলী অনেক রেগে যান আর বলেন, তুই এটা বুঝতে পারছিস না কেন? রেসে যদি ভুলেও তোর মাথা দেয়ালে লাগে তো তুই মরে যাবি। মুরলি বলে, সুইমিং পুলের দেয়ালে মাথা লাগলে মরবো কি মরবো না এটা তো জানি না, তবে আমি যদি আজ এই ম্যাচটা না জিততে পারি তবে আমি এমনিতেই মরে যাব। এখানে আপনি আজ যাদেরই দেখতে পাচ্ছেন এদেরও বারবার লোক এটাই বলেছে, তুই এটা করতে পারবি না, তুই ওটা করতে পারবি না, তবে তারা এদের কারোই কথা শুনেনি বলেই আজ এখানে। আর আমিও তাই এখানে। আমাকে ছোটবেলা থেকেই লোক এটাই বলতো, তুই কিছুই করতে পারবি না, তুই চ্যাম্পিয়ন না, চান্দু তুই। সবাই শুধু টিটকারি মারতো। আজ এটাই দেখানোর সময় সবাইকে চান্দু কিভাবে চ্যাম্পিয়ন হতে পারে। আপনি তো বলেন না স্যার, আসল জিত খেলোয়াড়কে হারানো নয়, আসল জিত তো ওই আওয়াজকে হারানো, যে তোমাকে সবসময় বলে তুমি পারবে না। আর আমি ওই আওয়াজকে হারাতে চাই স্যার। এদিকে মুরলির পুরো খবর চারদিকে ছড়িয়ে পড়ে। মুরলির দাদার দোকানে রেডিওতে মুরলির খবর পেয়ে সবকিছু ছুঁড়ে ফেলে ছুটে মা মা বলে কান্না করতে করতে বাড়ির দিকে, আর বলে, মা জানো মুরলি অলিম্পিক পৌঁছে গেছে। মুরলির মা তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। মুরলির বাবার চোখ দিয়ে ভেসে যায় জল। উনি যে ছেলের মুখে অলিম্পিক নাম শুনলেই থাপ্পড় মারতেন, আজ তার এই সফলতাই তাকে কাঁদাচ্ছে। মুরলির দাদা খুশিতে ঠিকমতো কথা বলতে পারছিল না। এটাই হচ্ছে সুখের কান্না। নিজের অজান্তেই একটা সময় এমন পরিস্থিতি আপনার সামনে আসবে, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। এদিকে মুরলির আজ শেষ ম্যাচ। আজ মুরলি প্রথম অলিম্পিকের ইতিহাসে ইন্ডিয়ার কোনো প্লেয়ার সুইমিং কম্পিটিশনে পৌঁছে। শুরু হয় মুরলির জীবন যুদ্ধের লড়াই, স্বপ্নকে জিতার করুণ লড়াই। আর তার জীবনে ছেলেবেলা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা মনে করতে করতে দুনিয়ার টপ প্লেয়ারদের পেছনে ফেলে সে এভাবেই ম্যাচ বিজয়ী হয়ে যায়। ইন্ডিয়াতে প্রথম সুইমিং ম্যাচ জিতে নিয়ে আসে অলিম্পিক গোল্ড মেডেল, ভেঙে ফেলে প্যারা অলিম্পিকের 50 মিটারে ওয়ার্ল্ড রেকর্ড। আর এভাবেই মুরলি তার স্বপ্নকে জয় করে। সিন আসে বর্তমানে, আমরা দেখতে পাই মুরলির কাছে মিনিস্ট্রি অফ হোম অফিস থেকে একজন লোক এসেছে। আপনি তো অর্জুন অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলেন, তবে আপনি এই দেশের জন্য যা করেছেন আপনি অর্জুন অ্যাওয়ার্ড না, আপনি এর থেকেও বড় কিছু পাওয়ার যোগ্যতা রাখেন। আপনাকে ভারতের রাষ্ট্রপতি পরমাশিস দিয়ে সম্মান জানাতে চাচ্ছেন। মুরলি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পরমাশিস সম্মানও পেয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটা থেকে আমরা এটাই শিখতে পারি, যদি জীবনে করার কিছু খেয়াল থাকে তো থেমে থাকতে নেই। এই সমাজে এমন মানুষ অনেক থাকবেই, আপনার স্বপ্ন নিয়ে টিটকারি মারবে, ফালতু বলবে, তো সব শেষে আপনার স্বপ্নকে আপনাকে মুরলির মতো জিতার দক্ষতা গড়ে তুলতে হবে।